আমার জন্ম এবং বড় হয়ে ওঠা হচ্ছে ধানবাদে। বাবা টাটাতে কাজ করতেন এবং বাবার প্রায়শই শিফটিং ডিউটি থাকতো। তো উনি ইনফোটেক সার্ভিসেসে ছিলেন। তো আমি যখন ছোটবেলায় কম্পিউটার শিখছি নতুন নতুন, তো তখন আমি প্রায় বাবার সাথে যেতাম কম্পিউটার শিখতে। বাবা যখন নাইট শিফট থাকতো, তো নাইট শিফটে বাবার সাথে যেতাম এবং ওই বাবার অফিস পৌঁছানোর আগে অবধি একটা ফাঁকা রাস্তা ছিল। তো সেই ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে যখন পেরোতাম রাতে বেলায়, তো অনেকেই লিফট চাইতো, কারণ আশেপাশে দু তিনটে ছোট ছোট গ্রাম ছিল। তো অনেকেই লিফট চাইতো, কিন্তু বাবা কাউকে লিফট দিত না। এবং এই জিনিসটা আমি অবজার্ভ করতাম মানে যখনই ওইভাবে যেতাম তখনই অবজার্ভ করতাম জিনিসটাকে, যে বাবা কাউকে লিফট দিচ্ছে না। তো এইটা দেখে একদিন বাবাকে জিজ্ঞেসই করে ফেললাম যে তুমি লিফট দাও না কেন কাউকে? হতে পারে সে ও হয়তো কোনো গাড়ি পায়নি অত রাতে বেলায়, ওই ওই জায়গায় ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে, তো লিফট দিলে তো ওর সুবিধা হয়ে যেতে পারে, আশেপাশে কোনো গ্রামে কোথাও বাড়ি হবে, তো লিফট দিলে সুবিধা হয়ে যায়, তো তুমি লিফট দাও না কেন? কারণ বাবা আমাকে বলেছিলেন যে হ্যাঁ, আমি লিফট দিতেই পারি এবং তার হেল্পও হয়ে যেতে পারে, কিন্তু তার উল্টোটাও তো হতে পারে। হয়তো সে ছিনতাই করার জন্য এখানে দাঁড়িয়ে আছে এবং আমাকে আসতে দেখে আমার কাছ থেকে লিফট নিয়ে কিছুক্ষণ পরে কি আমাকেই বন্দুক টন্দুক বা ছুরি টুরি দেখিয়ে আমার কাছ থেকেই বাইকটা কেড়ে নেবে। হতেই পারে এটা। আমি আমি তার ভালোর জন্য আমি জিনিসটা করব, কিন্তু সে তো আমার ক্ষতি করতেই পারে, তাই নয় কি? মানে আপনি যে কন্টিনিউয়াস সাপকে দুধ খাওয়ান, তো এটার কোনো গ্যারেন্টি আছে যে সেই সাপটা আপনাকে কামড়াবে না? কামড়াতেই পারে তো। এক্স্যাক্টলি সেই জিনিস এখন দেশে হচ্ছে। আপনি যন্তর মন্তর হতে দিলেন, আপনি সিজেপি যে ভাঙচুর করলো সেটা হতে দিলেন, আপনি সিজেপির আগে নত হয়ে গেলেন এবং রেজাল্টটা কি হচ্ছে জানেন তো? রেজাল্টটা হচ্ছে 5 তারিখে, অগস্টের 5 তারিখে মেহবুবা মুফতি ধর্নায় বসতে চলেছেন, উনি এবং ওনার পিডিপি পার্টি। পুরোটা বলবো আপনাকে, পুরোটা ঘটনাটা বলবো এবং মানে স্টেপ বাই স্টেপ, মানে উনি উনি কোথায় পৌঁছাতে চাইছেন, ওনার এন্ড গেম কি, সেটাও আপনাকে জানাবো। নমস্কার, আমি অম্বরীশ ব্যানার্জি এবং আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন শুরু করা যাক। 28 তারিখে পিডিপি তরফ থেকে একটা এক্সে পোস্ট করা হয়। সেই পোস্টে লেখা হয়, পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি calls for a statewide peaceful protest on 5th August across all district headquarters in Jammu and Kashmir, demanding the restoration of Article 370 and reaffirming the party's commitment to the constitution and democratic rights of the people. তো দেখলেন তো, মানে 5th আগস্ট পিডিপি একটা পিসফুল প্রোটেস্ট করতে চাইছে। পিসফুল প্রোটেস্টের নামে যে কি হয়, তা তো সিজেপির প্রোটেস্টেই দেখা গেল। তো পিসফুল প্রোটেস্ট করতে চাইছে কেন না, আর্টিকেল 370 যাতে রিস্টোর করা হয়, রিঅ্যাফার্মিং দি পার্টিজ কমিটমেন্ট টু দি কনস্টিটিউশনাল অ্যান্ড ডেমোক্রেটিক রাইটস অফ দি পিপল। মানে আর্টিকেল 370টা কি আদৌ ডেমোক্রেটিক ছিল? আর্টিকেল 370 কোন অ্যাঙ্গেল দিয়ে ডেমোক্রেটিক ছিল? আপনি একটা দেশেই, কাশ্মীর তো জম্মু অ্যান্ড কাশ্মীর তো বেসিক্যালি ভারতের পার্ট, তাহলে একটা দেশেই দুটো সংবিধান কি করে থাকতে পারে? আপনারা সেটাই করে এসছেন এতদিন। তো যাই হোক, আর্টিকেল 370টা উনি রিস্টোর করতে চাইছে এবং প্ল্যানটা আরও সিনিস্টার। কোথায় যাবে সেটা আপনাকে দেখাচ্ছি জিনিসটা। তার আগে আপনাদেরকে নিয়ে যেতে চাইবো 23 তারিখের একটা ভিডিওতে, যখন উনি মানে সিজেপির যন্তর মন্তরে সিজেপির স্টেজে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটাই আপনাদের প্রথমে দেখাতে চাইবো, ওইখান থেকে শুরু করব। आप सबको मेरा सल्यूट। मैंने 20 तारीख को जब देखा कि यहाँ कुछ दंगाई पुलिस के साथ उनकी लाठियां लेके और कुछ दंगाई पुलिस की वर्दी में पहन के यहाँ के नौजवानों युवाओं को पीट रहे हैं, खून निकाल रहे हैं, यहाँ
हमारी बच्चियां उनके कपड़े फाड़ रहे हैं। তো স্যালিউট জানাচ্ছেন কেন? না ওই 20 তারিখে যে ভাঙচুর করলো, পুলিশের মাথা ফাটালো, তার জন্য স্যালিউট? পুলিশের সাথে কোনো দাঙ্গাই ছিল না। যে দাঙ্গাইরা ছিল না, তারাই কিন্তু পুলিশদেরকে মেরেছে, এবং তার প্রমাণ হচ্ছে 2873টা ক্রিমিনালসদের চিহ্নিত করা যারা ওইখানে ছিল। পুলিশের মধ্যে কোনো দাঙ্গাই ছিল না, দাঙ্গাই প্রোটেস্টারদের মধ্যে ছিল। ওই 20 তারিখে যে সোকল মার্চ হয়েছিল সংসদের দিকে, সেই সেই মার্চের মধ্যে 2873 জন ক্রিমিনাল ছিল। সেটা পুলিশের দিকে ছিল না, সেটা এই প্রোটেস্টারের দিকে ছিল। আর কার কাপড় ছিঁড়ে দেওয়া আছে? আপনাদের একটা ভিডিও এলো না সামনে, একটা কোনো প্রমাণ আনতে পারলেন না যে কারো কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আপনি প্রমাণ আনতে পেরেছেন এমনি যে কার কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে না হয়েছে? কেউ প্রমাণ আনতে পারেনি। তো এগুলো সব ফালতू কথা, মিথ্যা কথা এগুলো। आपको एक बात कहना चाहती हूँ, ये जो आप लोग अपना घर परिवार सब कुछ छोड़ छाड़ के यहाँ गर्मी में अपना खून पसीना बहा रहे हैं, ये सबसे बड़ा नीट का इम्तिहान है आपके लिए। इसमें लीक नहीं होना चाहिए। ये पेपर आपको पास करना है। आप ये पेपर पास करोगे, आप कामयाब होकर यहाँ से जाओगे, तो किसी की हिम्मत नहीं होगी आगे नीट के पेपर की लीकेज करना। ভিডিওর এই জায়গাটায় মেহবুবা মুফতি তুলনা করেছেন যে 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 ওইখানে যারা গ্যাদার হয়েছিল এবং যারা ভ্যান্ডালিজম করেছে, ভাঙচুর যারা করেছে, পুলিশদের মাথা ফাটিয়েছে, ওইটা হচ্ছে মানে ইকুইভ্যালেন্ট টু নেট, এবং ওতে কোনো পেপার লিক হওয়া উচিত নয়। এবং যদি ওরা এই ইয়েটা পাস করতে পারে, তাহলে নিটের পেপার কোনোদিন লিক হয়। মানে কোথাকার তুলনা কোথার থেকে হয়েছে? ওইখানে যারা গেছিল, আমরা দেখেছি বহুবার, বহু ভিডিও দেখেছি, ওরা নিটের ফুল ফর্ম অব্দি জানে না। ওদের সাথে নিটের কোনো দূর সম্পর্ক নেই। যারা নিট এক্সাম দিয়েছিল তারা প্রোটেস্ট করেছিল, এবং তারপরে যখন এক্সাম শিডিউল হলো তখন তারা এক্সাম দিল, পাস করলো, কাউন্সিলিং হয়তো চলছে তাদের। আর যারা ওইখানে গেছে না, তাদের সাথে নিটের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ঠিক আছে, কিছু জেনুইন স্টুডেন্ট গেছে ওইখানে, কনসার্ন ছিল তাদের, কিন্তু ওইখানে যারা গেছে তাদের না নিটের সাথে কোনো সম্পর্ক আছে, না এডুকেশন সিস্টেমের সাথে কোনো সম্পর্ক আছে। এডুকেশন সিস্টেমে কি কি রিফর্ম দরকার তাই ওরা জানে না। ওরা জানে না যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কি মাথায় দেয় না গায়ে মাখে। কার সাথে কার তুলনা করছেন আপনি? किसी की हिम्मत नहीं होगी श्री राम के मंदिर से चंदा चुराना, किसी की हिम्मत नहीं होगी, किसी की हिम्मत नहीं होगी 12 साल की बच्ची का 32 लोगों से रेप कराना। ডাহা মিথ্যে কথা বলছেন, ডাহা মিথ্যে কথা বলেছেন উনি। কোন বাচ্চাটার রেপ হয়েছে, 32 জন এসে ধর্ষণ করেছে? কোন বাচ্চাটা? উল্টো পাল্টা কথা বলছেন আপনি। আর রাম মন্দির, সেটা আপনি হিন্দুদের উপরে ছেড়ে দিন না, আপনার কনসার্ন কি রাম মন্দির নিয়ে? আপনি তো কাশ্মীরের মার্তান্ড টেম্পল এগুলো তো ছাড়েননি। এগুলো তো মানে কি অবস্থা হয়েছে সেটা তো দেখাই যায়। তো সুতরাং মন্দির নিয়ে গল্প আপনি করতে আসবেন না, সেটা হিন্দুদের ব্যাপার, হিন্দুদের উপরে ছেড়ে দিন। তো জান্তার মান্তারে ভাষণটা দেওয়ার পর যখন উনি স্টেজ থেকে নেমে আসেন, তখন জার্নালিস্টরা ওনাকে প্রশ্ন করে, এবং ওই প্যালেট গানস নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন উনি একটা রিমার্ক করেন, এবং সেই রিমার্কটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় এবং ভিডিওটা খুব ভাইরাল হয়। সেই রিমার্কটা আপনি শুনুন। कश्मीर में तो हमने देखा है, वहाँ मिलिटेंसी है उसका एक बनता है। ये नजारा हमने पहली बार देखा। कश्मीर में तो हमने देखा है, बहुत सालों से देखा है, मगर वहाँ मिलिटेंसी है उसका एक बनता है, एक कि भाई यहाँ से मिलिटेंट है, यहाँ से सिक्योरिटी फोर्सेस है। यहाँ तो कोई मिलिटेंट नहीं, ये तो निहत्थे हैं, इनके हाथ में तो कोई बंदूक नहीं है, कोई पत्थर नहीं है। উনি এই ভিডিওটা বেসিক্যালি বলতে চেয়েছেন যে কাশ্মীরে মিলিটেন্সদের এগেনস্টে প্যালেট গানস ইউজ করা হয়, এবং সেটা যেহেতু মিলিটেন্সি আছে বলে ইউজ করা হয়, কিন্তু দিল্লি পুলিশদের প্যালেট গানস ইউজ করা উচিত হয়নি ওই প্রোটেস্টারদের এগেনস্টে। এবং এইটা বলতে গিয়ে উনি বলে ফেলেন যে কাশ্মীর মে তো বানতা হ্যায়, মানে কাশ্মীরে তো এটা প্যালেট গান চালানোটা চলতে পারে কারণ ওইখানে মিলিটেন্সি আছে। এবং
এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর এটা খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় এবং 28 তারিখে যে উনি প্রেস কনফারেন্সটা করেন ওইখানে উনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন, যদিও ই নিয়ে বি নিয়ে চারিদিক ঘুরে ঘুরে ওই ক্ল্যারিফিকেশনে পৌঁছানোর চেষ্টা করেছেন যে উনি কতটা স্যাক্রিফাইস করেছেন জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকেদের জন্য। তো এইসব ই নিয়ে বি নিয়ে বোঝাতে বুঝিয়ে উনি এটা বলতে চান যে উনি এই মানে রিমার্কটা বাস হয়ে গেছে। যদিও এটা বলা হয় যে প্রথমে নাকি উনি এমএলএ উনার কোনো এমএলএদের দিয়ে এটা বলিয়েছিলেন যে এই ভিডিওটা এআই জেনারেটেড, যাই হোক পরে গিয়ে উনি অ্যাপোলোজাইজ করেন এবং সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। आप लोग ये जानना चाहते हैं, एक कंट्रोवर्सी है इस वक्त जंतर मंतर को लेकर। मैं आपको बताना चाहती हूँ, मैंने 30 साल अपनी जिंदगी के यहाँ के लोगों को दिए। मैंने कुछ नहीं मांगा, कुछ नहीं लिया लोगों से। मेरे पास रहने के लिए जगह नहीं है, मेरे पास अपनी गाड़ी नहीं है। मैंने अपने बच्चे छोड़ के यहाँ जंगल जंगल गाँव गाँव। কি বাজে কথা বলছেন আপনি? আপনারা কোনো কিছু নেননি? আপনি কোনো কিছু নেননি? হ্যাঁ, আপনি আপনার পার্টি পিডিপি এবং এনসি ন্যাশনাল কনফারেন্স ফারুক আবদুল্লার পার্টি, আপনারা কাশ্মীরের কনফ্লিক্ট ইকোনমির ভরে ভরে ফায়দা নিয়েছেন। আপনারা কোনো দিন চাননি যে সেই কনফ্লিক্ট রিজলভ হোক। আপনারা কোনো দিন চাননি যে কাশ্মীর থেকে টেররিজম মুছে দেওয়ার, কোনো দিন চাননি। যদি চাইতেন তাহলে আর্টিকেল 370 অনেক আগে উঠে যেত। বাজে কথা বলছেন আপনি। আর আপনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে জন্তর মন্তরের ওই ভাষণটার ব্যাপারে, আপনি স্ট্রেট উত্তর না দিয়ে আপনি ঘুরিয়ে 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 পেঁচিয়ে নিয়ে যাচ্ছেন জিনিসটাকে। বাজে কথা বলছেন আপনি। আপনারা কাশ্মীরের ইকোনমির পুরো ফায়দা নিয়েছেন, আপনি কারুর ভালো করেননি। একটা কাশ্মীরি হিন্দু পরিবারকে আপনারা সেটেল করেননি। আর আপনারা অনেক কথা বলেন, অনেক এদিক সেদিকের কথা বলেন, কিন্তু 1990-এর কথা তো বলেন না, আপনারা 2003-এর কথা তো বলেন না। তখন কি হয়, মুখে টেপ লেগে যায়? আপনি এই দিনও অনেক ভাষণ দিয়েছেন, অনেক কথা বলেছেন, কিন্তু কাদের নিয়ে বলেছেন? আপনি কাশ্মীরি হিন্দুদের নিয়ে বলেছেন? বলেননি। শুধু দুটো কথা ওই সারদা পীঠ নিয়ে দুটো লাইন বলেছেন, এর বেশি কিচ্ছু বলেননি আপনি। और उस वक्त जो आज ओवरग्राउंड वर्कर को डिटेन किया जाता था, उस वक्त ओवरग्राउंड वर्कर के नाम पे, जमात इस्लामी के नाम पे, शक के नाम पे लोगों की लाशें 2-2, 3-3 दिन के बाद मिलती थी और कभी नहीं भी मिलती थी। जैसे शेखपुरा जखन में, रफियाबाद में कीड़े पड़े थे उस लाश में जब मैंने उनको वो लाश ला दी। मगर उस वक्त जब मैं गांव गांव जंगल जंगल जाती थी, पैदल जाती थी, कभी कभी फारूक साहब मेरी गाड़ी विड्रॉ करके, मेरा पीएसओ विड्रॉ करके मैं जंगलों में जाती थी। और मुझे नहीं मालूम वो कोयूम साहब मेरे साथ होते थे, कश्मीर टाइम्स के फोटोग्राफर, जंगल जंगल में जाती थी। সিকিউরিটি ফোর্সেসরা জুলুম করতো। আর পাথর ছোঁড়াটা যে আপনারা একটা ট্রেডিশন বানিয়ে দিয়েছিলেন কাশ্মীরে, সেটা কি জামাতে ইসলামী কোনো এনজিও, কোনো সোশ্যাল ওয়ার্ক করতো জামাতে ইসলামী? রিক্রুট করতো টেররিস্ট মিলিটেন্টস, এইসব রিক্রুট করতো ওইখান থেকে। ওটা তো ওদের ব্রেন ওয়াশ করতো এবং পাথর ছুঁড়তে করতে বাধ্য করতো। জামাতে ইসলামী কোনো সোশ্যাল অর্গানাইজেশন নয়। কি বলছেন আপনি উল্টো পাল্টা কথাবার্তা? আর আপনি জঙ্গলে জঙ্গলে হেঁটে বেরিয়েছেন, এইসব মিথ্যে কথা আপনি আপনাদের ওইখানে কাশ্মীরের লোকেদের শোনাবেন, আমাদের শোনাতে আসবেন না। আপনারা কি প্রিভিলেজড সেকশন এবং আপনারা কোন এলিট ক্লাস থেকে বিলং করেন, এটা এটা এখন আর অ্যাটলিস্ট মানে ভারতের লোকেদেরকে আলাদা করে বলে দেওয়ার হয়তো দরকার পড়বে না। আপনারা কম ইনকাম করেননি এই কাশ্মীর থেকে, আপনারা এবং আপনাদের আগের জেনারেশনরা ভরে ভরে এখান থেকে ওই কাশ্মীরে যেভাবে টাকা গেছে সেন্ট্রাল থেকে, পুরো টাকা আপনাদের পকেটে যেত। তো কাকে কাকে আপনি বোকা বানাচ্ছেন? आज भी मैं ये कहना चाहती हूँ कि जो मैंने बात कही, पहले तो मुझे लगता है उमर साहब जंतर मंतर पहुंच गए स्टेटहुड को लेके। क्या फर्क पड़ता अगर वो अपने नौजवान जो हमारे जम्मू कश्मीर के बच्चे हैं उनके लिए 2 मिनट वहां खड़े हो जाते, क्योंकि मैं खुद नहीं गई वहां। मुझे कश्मीर के बच्चों ने फोन करके बुलाया। क्यों बुलाया? क्योंकि आपको पता है जब भी कुछ होता है, जब ये बच्चे हमारे बाहर होते हैं, इनको वहां कॉलेजेस में, यूनिवर्सिटीज में, हॉस्टल में तंग किया जाता है। उनको लगा शायद महबूबा मुफ्ती आएगी
तो शायद हमारी मदद होगी। मैं गई, मैंने वहां बात की, मैंने कहा आज पूरा हिंदुस्तान जम्मू कश्मीर बना है। কাশ্মীরের কোন স্টুডেন্টকে হ্যারাস করা হয়েছে? কোন স্টুডেন্ট আজকে কাশ্মীর থেকে বেরিয়ে এসে কোনো ইউনিভার্সিটি ইয়েতে পড়তে গেছে তাকে হ্যারাস করা হয়েছে? আপনারা এক্সাম্পল আনতে পারেন না একটাও, আপনারা দেখাতে পারেন না যে কার উপরে হয়েছে, আপনারা জাস্ট মানে একটা কিছু বলে দেন মুখ দিয়ে, আপনারা কোনো দিন দেখাতে পারেন না কাকে হ্যারাস করে। উল্টে তো মোদি স্পেশালি মানে কাশ্মীরের ছেলে মেয়েদেরকে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে স্টুডেন্টদেরকে, যাতে এসে পড়াশোনা করতে পারে। কোটা দেওয়া হচ্ছে ওদেরকে যাতে এসে পড়াশোনা করতে পারে। কাকে হ্যারাস করা হয়েছে? যে কাশ্মীর থেকে পড়তে এসছে এবং তাকে হ্যারাস করা হয়েছে, আপনি দেখাতে পারবেন একটা एग्जांपल? और जब मैं वहां से तकरीर करके निकली, कई सारे लोग दाएं बाएं मुझसे पूछने लगे। मैंने बहुत तुमको अपनी बाइट दी, मगर एक आ गया इसकी बाइट में जहां मैंने कहा कि मिलिटेंसी है और बहाना बनता है, और बहाना जल्दबाजी में मेरे मुंह से नहीं निकला, क्योंकि मैंने कहा, मैंने सोचा मैंने कह दिया, और उसको इन्होंने इतना उछाल। तो इसलिए आज मैं कहना चाहती हूँ, जो बात मैंने कही, मैं नहीं कहूंगी कि वो कोई फेक वीडियो है, नहीं, वीडियो सही है, मगर जो लफ्ज मैंने कि बहाना बनता है कहीं मुझसे स्लिप कर गया, क्योंकि मैं बहुत लोगों के साथ बोल रही थी और उसका अलग मतलब निकाला गया। तो अगर मेरी वजह से, क्योंकि लोगों का रिश्ता, मैंने कहा मुझे बाप दादा से कुर्सी नहीं मिली, गुप्का रोड में जमीन जायदाद नहीं मिली, गाड़ियां नहीं मिली, टंगमर्ग में प्रॉपर्टी नहीं मिली, लंदन में प्रॉपर्टी नहीं मिली, मुझे लोगों के यहाँ के लोगों ने प्यार दिया, उन्होंने इज्जत दी। তো এখানে উনি বেসিক্যালি এটা বলতে চাইছেন যে উনি যে বানতা হ্যায় কথাটা বলেছেন, দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং, এবং ওটা কথাটা জাস্ট মানে ফ্লোতে বেরিয়ে গেছে। ভাষণ দিয়ে বেরিয়েছিলেন, অনেক লোক ছিল, প্রশ্ন করা হয়েছিল, উনি জাস্ট জিনিসটা বলে দিয়েছেন। কিন্তু বেসিক্যালি দেখুন, পলিটিশিয়ানদের স্লিপ অফ টাং ফাং কিছু হয় না, ঠিক আছে? উনি বলেছেন এবং পরে গিয়ে ওটার জন্য দেখলেন যে ভোট ব্যাংকে সেন্ধমারি হয়ে যেতে পারে, তো সেই জন্য ওটাকে মানে মেকআপ করা যায়। এবং আগস্টের 5 তারিখে প্রোটেস্টেও তো বসতে হবে, তো তার জন্য তো লোক চাই, তো তারা কোথা থেকে আসবে? তো সেই সব ওই ম্যানেজ করার জন্য জিনিসগুলোকে এখন উনি বলছেন। আর আপনি বাপ দাদার কাছ থেকেই পেয়েছেন আপনার এই যে পলিটিক্যাল যে বিরাসত বা পলিটিক্যাল এইটা কিন্তু আপনি আপনার বাপ দাদার কাছ থেকেই পেয়েছেন, ওই লিনিয়েজটা কিন্তু চলে আসছে। তো সুতরাং বলবেন না যে আপনি কিছু পাননি, আপনি পেয়েছেন। আপনি আপনার আগের জেনারেশন লুটে পুটে খেয়েছে, আপনারাও লুটে পুটে খেয়েছেন, আপনারা মানে পুরো ফায়দা উঠিয়েছেন কাশ্মীরের। সুতরাং এটা তো বলতে আসবেন না যে আমার মানে আমাদের কিছু ছিল না, ইয়ে ছিল না, এইসব বাজে কথা মিথ্যে কথাগুলো বলবেন না আপনি। তো এরপর আমরা এই প্রেস কনফারেন্সের সেকেন্ড পার্টটায় আসবো, যেখানে উনি অ্যানাউন্স করছেন যে আর্টিকেল 370 রেস্টোরেশনের জন্য 5th অগস্ট প্রোটেস্টে বসা হবে। कि जो मसला कश्मीर है उसके पुरअमन हल के लिए, और उसके साथ आज बशमूल 370, 35A और हमारी जो शिनाख्त है और स्टेटहुड, इसके लिए पीडीपी जो है वादाबंद है। हम जदोजहद करते रहेंगे और इंशाअल्लाह इसको हासिल करते रहेंगे। তো বেসিক্যালি আপনি আলাদা স্টেটহুড চাইছেন কাশ্মীরের জন্য, আর্টিকেল 370 আর 35A কে রিভাইভ করে রিস্টোর করে সে ওই একই জায়গায় নিয়ে যেতে চাইছেন যেখানে কাশ্মীর আগে ছিল। কারণ আপনাদের ফায়দাগুলো তো বন্ধ হয়ে গেছে, আর ফায়দাগুলো তো পেতে হবে আপনাদেরকে। তো সুতরাং সেই মানে ওই ওই জায়গায় কাশ্মীর যাতে ফিরে যাক, মানে ভালো ফান্ডিং আসুক, তো সেই জায়গায় তো নিয়ে যেতে হবে, নাহলে তো আপনাদের সব বন্ধ হয়ে গেছে, তাই তো? চলুন আগে দেখি উনি কি বলেছে। पीस विद डिग्निटी, अगर जो मुफ्ती साहब का नारा था, अगर वो कायम करना है तो उसके लिए बातचीत, रिकंसिलेशन, कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स बहुत जरूरी है। इस पे हम काम करेंगे। পিস উইথ ডিগনিটি, কাশ্মীরি হিন্দুদের পিস উইথ ডিগনিটিটা কোথায় গেছিল? 1990, 89, 90-এ ওদের ওদের ডিগনিটিটা কোথায় গেছিল? যখন জেনোসাইড করা হলো ওদেরকে, যখন ওদেরকে ওরা ওইখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো, যখন রালিব গালিব শালিবের নারা লাগানো হচ্ছিল কাশ্মীরে,
তখন ওদের ডিগনিটি কোথায় ছিল? আজকে আপনাদের কোন পিস উইথ ডিগনিটি? না ওখানে পিস ছিল, না ওখানে ডিগনিটি আপনি কাশ্মীরি হিন্দুদের রেখেছেন। কোন আপনি পিস উইথ ডিগনিটির কথা বলছেন? ফালতু কথা। রিকনসিলিয়েশন, আর যদি আপনার রিকনসিলিয়েশন থাকতো তাহলে আপনি কাশ্মীরি হিন্দুদের নিয়ে এসে বসাতেন যে ভুল হয়ে গেছে আমাদের, আপনারা আসুন, আমরা একসাথে থাকি। আপনি করেছেন সেটা? করেননি। সুতরাং রিকনসিলিয়েশন আর পিস উইথ ডিগনিটির কথা তো বলতে আসবেন না প্লিজ। तीसरी बात कि मुफ्ती मोहम्मद सईद साहब का जो विजन है वो तब तक आगे नहीं चल सकता जब तक जम्मू कश्मीर, वादी कश्मीर और जम्मू एक साथ न चले, जब तक हम एक दूसरे का दुख दर्द न समझे, जब तक हम एक दूसरे की तरक्की के लिए इकट्ठे काम न करें। तो इन दोनों रीजन्स को पहले भी मुफ्ती साहब ने बहुत काम किया, हम भी कोशिश करेंगे कि हम कदम जैसे करगिल और लद्दाख के लेह के लोग इकट्ठे चले, हम भी कोशिश करेंगे, हमारी कोशिश रहेगी कि हम साथ साथ चले। এখানে উনি বলছেন যে বেসিক্যালি জম্মু, মানে কাশ্মীর ভ্যালি, জম্মু আর লে লাদাখ, এদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। যেমন লে লাদাখের লোকজন সব একসাথে মিলে আমরা আগে কাজ করতাম, এবং সবাইকে একসাথে মিলে ডেভেলপমেন্টের, জম্মু অ্যান্ড কাশ্মীরের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। কোন দিন আপনারা ডেভেলপমেন্টের কথা ভেবেছেন? আর আপনি বেসিক্যালি, হ্যাঁ জম্মুকে তো চাই, জম্মুকে তো কাশ্মীর ভ্যালি বানাতে হবে না? যেমন টেররিস্ট ঢোকাতে হবে, মিলিটেন্সি বাড়াতে হবে ওইখানে। তো সেটা না হলে তো আপনাদের মন ভরবে না। আর লে লাদাখের লোক আপনার রিপ্রেজেন্টেশন কাকে দিয়েছেন আপনার জম্মু অ্যান্ড কাশ্মীরে? আপনার ওই ভ্যালির ওই আপনাদের ওই দুটো পরিবার আর আপনাদের ওই পরিবারের আশেপাশের লোকজন ছাড়া কাদের রিপ্রেজেন্টেশন দিয়েছেন? হ্যাঁ, রিপ্রেজেন্টেশন দিয়েছেন আপনারা জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাসেম্বলিতে? কাউকে দেননি, কাউকে রিপ্রেজেন্টেশন দেননি। इसके अलावा हमने हमेशा कहा है कश्मीर को, जम्मू कश्मीर को एक कोजे में बंद किया गया है। जम्मू कश्मीर सेंट्रल एशिया और साउथ एशिया के दरमियान एक अहम राब्ता बन सकता है। जो पुराने ज़माने में हमारे रास्ते थे, चाहे सिल्क रूट था या दूसरे रास्ते थे, जहाँ से हमारे शाह हमदन रहमतुल्लाह अलैह तशरीफ़ लाए, उन्होंने अपनी सकाफत और हमारे जो दीन है उसकी यहाँ तालीम दी। हम चाहते हैं ये रास्ते दोबारा, चाहे लाइन ऑफ कंट्रोल पे हो या एलओसी के हो, ये आर पार जो रास्ते हैं वो आवाजावी और तिजारत के लिए खोलने के लिए हम जदोजहद करेंगे। আপনারা তো মিলিটেন্সি স্পন্সর করেছেন, এখানে তো ডেভেলপমেন্ট হতেই দেননি। তো কোন রুট আর কোন ইয়ে, আর কি দরকার আছে সেই পুরনো সিল্ক রুটটাকে রিভাইভ করার? যদি কোনো ইকোনমিক ভায়াবিলিটি না থাকে ওইটার, তাহলে রিভাইভ করার তো কোনো মানে হয় না। হ্যাঁ, যদি কোনো ইকোনমিক ভায়াবিলিটি বেরিয়ে আসে তখন দেখা যাবে অবভিয়াসলি, কিন্তু যতক্ষণ না কোনো ইকোনমিক ভায়াবিলিটি ওইখান থেকে বেরিয়ে আসে ওই রুটটা চালু করার তো কোনো দরকার পড়ে না। আর আপনারা তো ডেভেলপমেন্টই হতে দেননি, তো কোন রুট, ওই কার রুট ওইখান দিয়ে তৈরি করবে? শুক্রবার হলে তো পাথর ছোড়া হতো আর ইয়ে করা হতো, মিলিটেন্সি ঢোকানো হয়েছে, টেররিজম ঢোকানো হয়েছে, আর আপনারা এখানে মানে বলছেন যে এই রুট আর সেই রুটের কথা বলছেন। और साथ ही जो शारदा पीठ है, जैसे हमारे सरदार भाइयों का पाकिस्तान में जो गुरु नानक देव जी की पैदाइशी जगह है, जो वहाँ का गुरुद्वारा है, वहाँ जाने की उनको इजाजत दी जाती है। इसी तरह हमारे कश्मीरी पंडित भाई बहन हैं, उनके लिए शारदा पीठ खोला जाना चाहिए। কাশ্মীরি পণ্ডিত ভাই বেহেনদের তো ওইখানে জেনোসাইড করা হয়েছিল। আপনি আজকে এখন বলছেন যে কাশ্মীরি পণ্ডিত ভাই বেহেনদের জন্য সারদা পীঠ খোলা হোক। আপনারা তো এখানে জেনোসাইড করেছিলেন কাশ্মীরি পণ্ডিতদের, ওইখান থেকে ওরা পালাতে বাধ্য হয়েছিল। তো তাই কজন আপনি মানে কাশ্মীরি হিন্দুদেরকে এনে বসিয়েছেন? যারা বাইরে চলে গেছে, যারা অন্য জায়গায় চলে গেছে, তাদেরকে কি এনে বসিয়েছেন আপনারা? যে দু চারজন এখন চেষ্টা করেছে এসে বসার, এই গভর্নমেন্টও মানে এনে পার্টিকুলারলি বসায়নি, এবং দু চারজন যারা আবার মানে এসে পুনরায় বসার চেষ্টা করেছে তাদেরকে টার্গেট করে মারা হয়েছে, মানে টেররিস্টরা ঢুকে টার্গেট করে মেরেছে তাদেরকে। তো আপনি আজকে ওদের জন্য সারদা পীঠ খোলার কথা বলছেন? আপনি চেষ্টা করেছেন যে ওদের এখানে বসানো হোক পুরো ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে?
কোথায় কোথায় কাশ্মীর হিন্দুরা আছে তাদেরকে এনে এনে বসানো এবং তাদের সিকিউরিটি এটাকে দেখা যে তারা যেন সিকিউর থাকে ওইখানে। আপনি সেটা দেখেছেন? সেটা তো দেখেননি। তো আজকে কি কথা বলছেন যে আপনি সারদা পীঠ রিস্টোর করবেন আর ইয়ে করবেন? মার্তান্ড টেম্পলের কি অবস্থা হয়ে আছে এখানে? এগুলো একটু ভেবে দেখুন, উল্টো পাল্টা কথা বলছেন আপনি। যাই হোক, এবার থার্ড পার্টটা যেটা সব থেকে সিনিস্টার পার্ট, যেটা সব থেকে খতরনাক জিনিস এবার যেটা উনি বলছেন সেটা দেখুন। तमाम सियासी कैदी और जो ज़ैर हिरासत अफराद हैं उनके रिहाई का मुतालबा बहुत साल से करते रहे हैं, जो अंडर ट्रायल्स हैं, जो खामखा में पीएसए यूएपीए के अंदर उनको बंद रखा है और उनकी कार्रवाई भी नहीं होती। 5-5, 6-6 साल से कुछ नहीं होता है। এখানে উনি বলতে চাইছেন যে যাদেরকে ইউএপি এর আন্ডারে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের ট্রায়াল চলছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হোক। খামোখা এমনি ওদের রেখে দেওয়া হয়েছে, এমনি রেখে দেওয়া হয়েছে। আপনি কার কথা বলছেন? উমর খালিদ, শাজিল ইমাম কি কথা বলেছিল? চিকেন নেক কাটার কথা বলেছিল। আর উমর খালিদ কি কি নাড়া দিয়েছে জেএনইউতে দাঁড়িয়ে। তারপরে দিল্লি রাইটস এর সময়তে পুরো রাইটসটা তো একরকম ভাবে ওরা জিনিসটা কি বলবো অর্গানাইজ করেছে, অর্গানাইজ যে করা হয়েছে তার একটা পার্ট ওরা, তাই জন্য ওদেরকে ইউএপি এর আন্ডারে ইয়ে করে রাখা হয়েছে। এমনি এমনি নয়, কারণ আছে ওদেরকে ওইখানে ওইভাবে রাখার। और जिनकी कार्रवाई होके जिनको बेल मिलती भी है, जमानत मिलती भी, जैसे शबीर शाह साहब हैं, सुप्रीम कोर्ट ने जमानत दी, उसके बावजूद बंद है। इनमें से कई लोग जैसे जमात इस्लामी के लीडर हैं, जैसे मियां कोयूम साहब हैं, बहुत बीमार है और उनकी बीमारी का हम सुनते हैं। मगर जो आम खाम घरों से गरीब बच्चे इस वक्त मुल्क की मुख्तलिफ जेलों में बंद हैं, अंडर ट्रायल है, उनकी कोई अदालती कार्रवाई नहीं हो रही, वो बीमार हैं, उनकी बात कोई नहीं करते हैं। हम उस पर भी मरकजी सरकार को कहना चाहते हैं, उस पर नजरसानी करनी चाहिए और जब तक इनका केस प्रूव हो जाए इनको बेल पे रिहा किया जाना चाहिए। উনি বলছেন যে যারা আন্ডার ট্রায়াল আছে এবং দেশের বিভিন্ন জেলে যাদের ট্রায়াল চলছে তাদেরকে বেল দেওয়া হোক এবং বেলে ছেড়ে দেওয়া হোক, ঠিক কেস চলতে থাকুক, অ্যাটলিস্ট বেল যেন দেওয়া হোক। তো আপনি অ্যাকচুয়ালি কাদের কথা বলছেন স্পেসিফিক্যালি বলুন না। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের জেলে অনেক আন্ডার ট্রায়াল আছে যাদের তাদের ট্রায়াল হয় না, তাদের প্রপারলি ডেট পায় না, ডেট পেতে পেতে সময় লেগে যায় এবং আলটিমেটলি যখন তার ট্রায়াল শুরু হয় তখন অলরেডি দেখা যায় যে এক বছর, 1.5 বছর, 2 বছর তারা জেলেই কাটিয়ে ফেলেছে। এটা হয়, ডেফিনেটলি হয়। কিছু কিছু আছে যাদের ট্রায়ালই শুরু হয় না ওইভাবে, বা খুব স্লো জিনিসটা প্রসেসটা হয়, এটা জানি। কিন্তু আপনি যদি ওদের কথা বলছেন যে যাদেরকে টেররিস্টদেরকে রাখার জন্য ধরা হয়েছিল বা ইউএপি এর আন্ডারে ধরা হয়েছিল তাদেরকে এমনি এমনি ছেড়ে দাও না, ওটা এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। পেহেলগামে পেহেলগামে যে টেররিস্ট অ্যাটাক হয় এবং সেই টেররিস্টদেরকে কারা কারা টেররিস্টদেরকে ঘরে এনে রেখেছিল, কারা ওদেরকে ওই সাইটগুলো রেকি করিয়েছিল, কেউ তো করিয়েছিল। ওরা তো আসছে পাকিস্তান থেকে, ওরা এখানকার কি জানে এই এলাকার? তো এই এলাকার যারা ওই এলাকার লোকজন আছে তারা যদি ওদেরকে না রাখে, ওদেরকে খাবার সাপ্লাই না দেয়, ওদেরকে রেকি না করায়, তাহলে ওরা জানবে কি করে, ওরা বুঝবে কি করে? তো তাদেরকে তো ওঠাতেই হবে, যারা লোকাল, যারা ওদেরকে হেল্প করেছে তাদেরকে তো ওঠাতেই হবে। শুধু সিকিউরিটি ল্যাবস আর ইয়ে বলে ছেড়ে দিলে তো হবে না, তাদেরকে ওঠাতে হবে, তাদেরকে কোয়েশ্চেনিং করতে হবে। তো আপনি কাদের কথা বলছেন? যদি ওদের কথা বলছেন তো না, ওদের ছাড়া উচিত নয়, ওদের একদমই ছাড়া উচিত নয়। ওরা বাইরে আসবে, বাইরে এসে আবার সেম জিনিস করবে। আর শুধু ওরা কেন, যারা হার্ডকোর ক্রিমিনাল আছে, যারা অর্গানাইজ ভাবে মার্ডার করেছে, যারা যারা রেপ কেসে ভেতরে আটকে আছে, অ্যাকচুয়ালি যাদের কেস চলছে, তাদেরকে তো বেল দেওয়াই উচিত নয়। তারা বাইরে আসবে, বাইরে এসে সেম জিনিস কমিট করবে, সেম ক্রাইম কমিট করবে। तो आपने स्पेसिफिकली बोलूं जे काদের নিয়ে বলছেন। इसके अलावा जिन इलाकों में मिलिटेंसी कम हो गई है, जैसे कि खुद गवर्नमेंट ऑफ इंडिया बार बार ये कहती है
कि जम्मू कश्मीर में मिलिटेंसी ना के बराबर है, तो हम गवर्नमेंट ऑफ इंडिया को इस्तदा करते हैं कि वहां से आर्मी को निकाल के बैरक्स में वापस भेजा जाए। ये कोई नई बात हम नहीं कर रहे हैं, ये बात हम बहुत पहले से करते आए हैं और आज इसको हम रिपीट कर रहे हैं। তো দেখলেন তো উনি কি চাইছেন? যারা বুঝতে পারেননি তাদের বলে দিই যে উনি বেসিক্যালি চাইছেন যে যেখানে যেখানে মিলিটেন্সি কম হয়ে গেছে বা টেররিস্ট অ্যাটাক কমে গেছে, সেখান সেখান থেকে যে আর্মি যারা ওইখানে ডিপ্লয়েড আছে তাদেরকে যেন ওদের ব্যারাকসে ফেরত নিয়ে চলে আসা হোক। বেসিক্যালি কি চাইছে দেখেছেন তো, মানে যাতে ওইখান থেকে আর্মি তুলে নেওয়া হোক, আর্মি তুলে নিয়ে আসা হয়ে যাক এবং মানে এবং যদি আর্টিকেল 370 রেস্টোর হয় এবং আর্মি ওইখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়, তাহলে এগুলো অবভিয়াস সিচুয়েশন, এগুলো অবভিয়াস ইন্ডিকেশন যে যে টেররিজম আবার ওইখানে ইনফ্লিক্ট হবে, আবার ওইখানে ফুলে ফেপে উঠবে, আবার পাথর ছোড়া হবে, আবার 500,000 করে দেওয়া হবে পাথর ছোড়ার জন্য। এটাই উনি চাইছেন বেসিক্যালি কাশ্মীরকে পুরনো ফর্মে নিয়ে যেতে চাইছেন, যাতে ওনাদের পলিটিক্যাল ক্যারিয়ার রিভাইভ হোক, যাতে ফান্ডিংটা চলতে থাকুক, ফান্ডিংটা যাতে আসতে থাকুক, যাতে পকেটগুলো ভরতে থাকুক, উনি এইটাই চাইছেন। এবং যন্তর মন্তরে সিজেপির প্রোটেস্টকে এবং ওই ভ্যান্ডালিজমকে আপনারা হতে দিয়েছেন। আমি এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি, আপনারা হতে দিয়েছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা হতে দিয়েছে এবং তার রেজাল্ট হচ্ছে মেহবুবা মুফতির এই 5 তারিখে প্রোটেস্ট এবং কি কি ডিমান্ড রাখতে চলেছে সেটারও আপনারা আভাস পেয়ে গেলেন। এবার এইভাবে তো সবাই প্রোটেস্টে বসবে, সবাই হাঙ্গার স্ট্রাইকে বসে যাবে যে না আমাদের এই ডিমান্ড আছে। কাল কেরালার কেউ বসে যাবে যে না আমাদের আইসিসে ভর্তি হতে হবে, সেই অ্যালাউ করা হোক। এবং আইসিসে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তারা যদি ফেরত আসে তো তাদেরকে ধরা না হোক, তাদের ছেড়ে দেওয়া হোক। এভাবে তো মানে হাজারো প্রোটেস্ট হোক। আর নর্থ ইস্টে বসবে যে ওইখানে যাতে মিলিটেন্সি চলতে থাকতে পারে তার জন্য কোনো ব্যবস্থা করার জন্য। বেসিক্যালি তো তাই না, সবাই নিজের ইন্টারেস্ট দেখছে। এবং আমার মনে হয় আমি যদি ভুল হই, মানে আমি ভুল হলে আমি খুব খুশি হব, বাট আগামী দিনে এইরকম টাইপের অনেক প্রোটেস্ট উঠে আসতে চলেছে, অনেক প্রোটেস্ট এইভাবে উঠে আসবে। কারণ হচ্ছে আপনারা এটা অ্যালাউ করেছেন, ওরা কিন্তু দে হ্যাভ টেস্টেড ব্লাড, ওরা কিন্তু পদ্ধতিটা বুঝে গেছে, ওরা ওই স্ট্রিট পাওয়ারের ব্যাপারটা বুঝে গেছে। ওই যে যোগেন্দ্র দাদা বলেছিল না, मैं काफी वक्त से कह रहा हूं कि अब देखिए, अब इस देश में डेमोक्रेसी का फ्यूचर संसद से तय नहीं होगा, सड़क से तय होगा, इलेक्शन से तय नहीं होगा, रेजिस्टेंस से तय होगा। और 20 तारीख को उसकी एक झलक, एक छोटी सी झलक हमने देखी। এই সেম জিনিস এরা করতে চাইছে, পুরো পলিটিক্সটা, পুরো ইয়েটা ওরা স্ট্রিট থেকে এবার কন্ট্রোল করতে চাইছে। কারণ এমনি তো হারাতে পারছে না, এমনি তো এই গভর্নমেন্টকে সরাতে পারছে না, তো স্ট্রিট থেকে জিনিসটা যাতে কন্ট্রোল হয় এবং কিছু একটা যেন হয়ে যাক, মানে নেপাল বাংলাদেশ টাইপের কিছু একটা হয়ে যাক, যাতে লোকেরা মানে ভাঙচুর করতে পারে, করতে পারে। এইগুলো এইটাই ওরা চাইছে বেসিক্যালি। এবং একে একে দেখুন এক একটা পকেটে এক একটা করে প্রোটেস্ট এবার শুরু হবে। আমি যদি ভুল হয় আমি খুব খুশি হব, কিন্তু এটা আমার প্রেডিকশন, আমার এটা মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের মনে হয় যে এইভাবে ছোট ছোট পকেটসে এবার প্রোটেস্ট কিন্তু শুরু হবে, যেখান থেকে যাতে স্ট্রিট পাওয়ারটা উঠে আসে। প্লিজ জানান আমাদেরকে কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এই অবধি। আগামী দিনে অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিকের সাথে আবার দেখা হবে। ততক্ষণে জয় শ্রীরাম, বন্দে মাতরম।